বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরামর্শে গড়ে ওঠা পেশাদার অর্থনীতিবিদদের সংগঠন বাংলাদেশ অর্থনীতি সমিতি। ৭৪ বছরের পুরনো এই সংগঠনের দ্বিবার্ষিক সম্মেলনে শেখ হাসিনাই একমাত্র সরকার প্রধান যিনি বারবার আমন্ত্রিত হয়েছেন। যখন প্রায় সব অর্থনীতিবিদ, প্রায় সব সমাজ বিশ্লেষক, প্রায় সব রাজনীতিবিদ তারা অনেক কথা বলেছিলেন, এমনকি পাগলামি এই শব্দটি উচ্চারণ করেছিলেন, মানে পাগল। প্রমত্তা পদ্মা নদীর উপর পদ্মা সেতু, আর নদীর অর্থাৎ দৈরার চট্টগ্রামের ভাষায় তলায় টানেল, আর এখন ডিজিটাল প্রযুক্তির সাথে কৃত্রিম বুদ্ধিমত্তা সংযোজন করে স্মার্ট বাংলাদেশ, আর তারও সঙ্গে সংযোজন হয়েছে সবার জন্য সার্বজনীন পেনশন, কল্পনাতীত বিষয়। এসবই শেখ হাসিনা। শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণে আয়োজন করা হয় এই সম্মেলনের। এতে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু হত্যাকাণ্ড পরবর্তী সময়ে নিজের দেশে ফেরার প্রেক্ষাপট মনে করিয়ে দেন। বলেন, জাতির পিতাকে হেয় করতেই ৭৪-এর দুর্ভিক্ষের ষড়যন্ত্র হয়েছিল। ৮১ সালে আসার পর বোধহয় বাংলাদেশে এমন কোনো এলাকা নাই আমি যাইনি, দেখছি মানুষের দুরবস্থা। ৭৪ সালের দুর্ভিক্ষের কথা আপনারা জানেন, যে দুর্ভিক্ষের কথা বলে বঙ্গবন্ধুকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করা হয়েছিল। এই দুর্ভিক্ষ একটা যুদ্ধবিধ্বস্ত দেশে যতটা, কিন্তু এর পিছনটা চক্রান্ত ছিল। নগদ অর্থ দিয়ে কেনা খাদ্যের জাহাজ কিন্তু আসতে দেয়নি, কাজে এইভাবেই সৃষ্টি করা হয়েছিল। সেই বাসন্তীকে জাল পরিয়ে ছবি দিয়ে দেখানো হয়েছিল। হ্যাঁ, তখন তো মানুষের কাপড় চোপড় ছিল না। আমি এসে তখন তো দেখি বিদেশ থেকে পুরনো কাপড় এনে মানুষকে দেওয়া হয়, ছিন্ন কাপড়, আদুল গায়ে মানুষ। আর দুর্ভিক্ষ, ৭৪-এর দুর্ভিক্ষ নিয়ে তো একটা দুর্ভিক্ষের কথা। ৮১ সালে আসার পর দেখেছি প্রতি বছর দুর্ভিক্ষ। আমি ছুটে যেতাম, আমরা লঙ্গরখানা খুলেছি আমাদের দলের পক্ষ থেকে, আমরা রিলিফ বিতরণ করেছি, আর দেখেছি মানুষের অবস্থা। সারি সারি মানুষ, গায়ে হাড় আর চামড়া, কোনো মাংস নেই, মনে হচ্ছে জীবন্ত কঙ্কালগুলি হেঁটে বেড়াচ্ছে। সেই রংপুরের গঙ্গাচড়ার নৈহালি ইউনিয়ন, কোথায় গাইবান্ধা, কোথায় কুড়িগ্রাম, প্রতিটি অঞ্চলে আমি নিজে গিয়েছি। এমনকি যেই বাসন্তীকে জাল পড়িয়েছিল, আমি সেই বাসন্তীর বাড়ি গেছি। চিলমারিতে নেমে সেখান থেকে কয়েক মাইল কাদা মাটি ভেঙে হেঁটে যেতে হয়েছিল নদীর পাড় দিয়ে, কারণ আর কোনো যোগাযোগ ব্যবস্থা ছিল না। আমি কেন গিয়েছিলাম দেখতে যে আমার বাবার রক্ত নিয়ে বাসন্তীদের জীবন মান উন্নত হয়েছে কি না, বা তাদের ভাগ্যের পরিবর্তন হয়েছে কি না, সেটাই আমি দেখতে চেয়েছিলাম। এবং যে ফটোগ্রাফার ছবি তুলেছিল উত্তরবঙ্গে, তাকে আমি সাথে নিয়ে গিয়েছিলাম যে চলো দেখে আসি তোমার বাসন্তীর অবস্থা। নিশ্চয়ই এতদিনে বাসন্তী খুব ভালো আছে, নিশ্চয়ই সে এখন ভালো বাড়িতে থাকে, ভালো কাপড় চোপড় পরে। আমি কি দেখেছিলাম, একটা ঘন্টা, কোনো মতো একটা ছাপড়া, সেখানে বাসন্তীর মা মাটিতে পড়ে আছে। আর বাসন্তী আসলে মেন্টালি রিটার্টেড একটা মেয়ে, একটু পাগলা, তখন তো বয়স হয়েছে একটু। ওই পাশে বসে আছে, মাছি বন বন করছে, ছেঁড়া কাপড়, ঘর নেই, মাটির মধ্যে পড়ে আছে তার মা, আর তার পাশে বাসন্তী। আমার প্রশ্ন ছিল যে যারা এত বদনাম করলো, এত সমালোচনা করলো, তারা কোথায়? তারা বাসন্তীদের খোঁজ তো নেয় না। বাসন্তীদের অবস্থা হলো কেন? আমার বাবার রক্ত নিয়েও বাসন্তীদের জীবনের পরিবর্তন কেন আসলো না, সেটাই আমার প্রশ্ন ছিল। শেখ হাসিনা বলেন, মাত্র ৩.৫ বছরে দেশের অর্থনীতির মজবুত ভিত গড়ে দিয়েছিলেন বঙ্গবন্ধু। ওই ৭৬ সালে মিলিটারি ডিক্টেটররা যখন ক্ষমতা আসে বা মার্শাল জারি হয়, বা খুনি মোস্তাক গং যখন ক্ষমতা দখল করে, এরপর থেকে মাথাপিছু আয় কিন্তু ক্রমাগত কমেছে, বৃদ্ধি পায়নি। ৯১ সালে আমরা যখন অনেক সংগ্রামের মধ্যে দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করি, যদি আমরা ক্ষমতায় ছিলাম না, সেই পর্যন্ত যদি হিসাব দেন তাহলে দেখবেন মাত্র $6 বৃদ্ধি পেয়েছিল।
76 থেকে 91 পর্যন্ত, মাত্র $6। জাতির পিতা যদি একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ গড়ে সেই 97 থেকে $277 উন্নীত করতে পারে, তখন কেন কমে গেল মাথাপিছু আয়? খুবই পরিষ্কার, গণতন্ত্র বা গণতান্ত্রিক ধারা ছাড়া আর হচ্ছে একটা রাজনীতিবিদ, তাদের একটা মানুষের কাছে একটা ওয়াদা থাকে, সেটা যদি না হয় এবং একটা পরিকল্পনা যদি না থাকে দেশকে নিয়ে, যে দেশকে আমি কোথায় নিয়ে যাব, একটা দিক নির্দেশনা যদি না থাকে, তো সে দেশ এগোতে পারে না। ক্ষমতা অবৈধভাবে দখল করা যারা, তারা ক্ষমতাকে কুক্ষিগত করার কথাই চিন্তা করেছে। মিলিটারি ডিক্টেটররা ক্ষমতাকে কিভাবে নিষ্কণ্টক করবে, মানুষের ভোট চুরি আর ক্ষমতাকে ভোগ করাটা তারা ভালো বুঝতো। কোন ব্র্যান্ড পড়বে, কোনটা পড়বে, প্যারিস থেকে কি আসবে, কোথা থেকে, ইটালি থেকে কি আসবে, এইগুলি নিয়েই তারা ব্যস্ত ছিল। আবার পরবর্তীতে আবার একের পরে এক আসে, আর এই খেলাই আমরা দেখি। এক মিলিটারি ডিক্টেটর যে যখন আরেক মিলিটারি ডিক্টেটর আসলো, সে আবার ওই মিডল ইস্টের কোন রাজার বাড়ি, কোন চেয়ার দেখলো আর কোন সোফা দেখলো, সেইগুলি নিয়েই ব্যস্ত। তো এই ছিল বাংলাদেশের অবস্থা। কাজে আমরা সরকারে আসার আগেই, যখন আমরা বিরোধী দলে আওয়ামী লীগ দল হিসেবে, আমরা কিন্তু তখন থেকে আমাদের কি করণীয়, আমরা যদি ক্ষমতা যে আমরা কী করব, সেই বিষয়গুলি আমরা চিন্তা করেছি। আমাদের অর্থনৈতিক নীতিমালা প্রণয়ন করেছি, তাছাড়া আমাদের ঘোষণাপত্র, গঠনতন্ত্র তো সেগুলি উল্লেখ করাই আছে। আমরা দীর্ঘদিন প্রস্তুতি নিয়েছি। এই প্রস্তুতি নিয়েছি বলেই যখনই সরকার এসেছি, খুব দ্রুত তা বাস্তবায়ন করতে পেরেছি। আর দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে আমরা সচেষ্ট হয়েছি এবং তার শুভ ফল আজ দেশবাসী পাচ্ছেন। একটা মিলিটারি সরকার যখন আসে, তখন দুর্নীতি তাদের নীতি হয়ে যায়। খেলাপিরির এই কালচারটা কিন্তু ওই মিলিটারি ডিক্টেটর জিয়ার আমল থেকে শুরু। কিছু এলিট শ্রেণী তৈরি করা, তাদের কিছু সুযোগ দিয়ে দেওয়া, আর তারা জানতো যে লোন নিলে তো শোধ দিতে হবে, এই না আবার তো মাপ হয়ে যাবে। এই যে চিন্তা ভাবনাটা, এই চিন্তার যে দৈন্যতাটা, এটাই আমাদের দেশকে ধ্বংসের দিকে নিয়ে যায়। আমরা আসার পরে সেই জায়গা থেকে আস্তে আস্তে মানুষকে সরিয়ে আনতে চেষ্টা করে যাচ্ছি এবং অনেকখানি আমরা সফলকাম হয়েছি। করোনা মহামারীর পর ইউক্রেন যুদ্ধ আর স্যাংশন পাল্টা স্যাংশনে বিপর্যস্ত বিশ্ব অর্থনীতি। বাংলাদেশেও এর প্রভাব পড়েছে জানিয়ে প্রধানমন্ত্রী আগামী বাজেটে জিডিপি প্রবৃদ্ধি নিয়ে ভয় না পেতে আশ্বস্ত করেন। স্যাংশন কাউন্টার সব কিছু মিলে সারা বিশ্বব্যাপী যেখানে মূল্যস্ফীতি, সেখানে আপনারা জানেন যে ডলারের দাম বেড়ে গেল, প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে গেল, আমাদেরও খরচ বেড়ে গেল, ঋণের সুদ বেশি দিতে হচ্ছে, সব দিক থেকে একটা পর্যাপ্ত চাপ। কিন্তু আমি বিশ্বাস করি, যে জন্য আমি সারা দেশের মানুষকে আহ্বান করেছি, 1 ইঞ্চি জমি যেন অনাবাদি না থাকে। আমাদের ফসল আমাদের উৎপাদন করতে হবে, আমাদের খাদ্য আমাদের আনতে হবে। 96 সালে যখন সরকার গঠন করি, 40 লক্ষ মেট্রিক টন খাদ্য ঘাটতি। আমরাই প্রথম দেশকে খাদ্যের সম্পূর্ণতা করি, যেটা বিএনপি প্রচণ্ড বাধা দেয়। সাইফুর রহমানের কথা ছিল যে, এবং খালেদা জিয়া, তারা অপোজিশনে। আমি যেদিন ঘোষণা দিলাম, পার্লামেন্টে বললো খাদ্য স্বয়ংসম্পূর্ণ ভালো না, বিদেশ থেকে সাহায্য পাওয়া যাবে না। তা আমি জিজ্ঞেস করলাম যে সারা জীবনকে আমরা খাদ্য ভিক্ষা চেয়ে চলবো না নিজের পায়ে দাঁড়াবো? আমরা নিজের পায়ে দাঁড়াবো, ভিক্ষা চেয়ে চলবো না, অন্যকে খাওয়াবো, প্রয়োজন অন্যকে খাওয়াবো। তারপর থেকে আমাদের এই প্রচেষ্টা উৎপাদন বাড়ানো। তা আমি আপনাদেরকে বলবো যে অর্থনীতিবিদরা এটা চিন্তা করেন যে গ্রামীণ অর্থনীতি যত বেশি মজবুত হচ্ছে, আমাদের শিল্প কলকারখানা বৃদ্ধি পাচ্ছে, বাজার সৃষ্টি হচ্ছে, আবার পাশাপাশি রপ্তানিও আমাদের বাড়াতে হবে। কিন্তু আমাদের এই অর্থনীতির গতিটা যেভাবে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছিলাম, মাঝখানে এই কয়েকটা আন্তর্জাতিক ঘটনার জন্যই আমাদের বাধা হলো। যদিও আমাদের দেশের অভ্যন্তরেও কিছু বাধা দেওয়া হয়েছিল, আপনারা জানেন, আগুন দিয়ে পোড়ানো, অগ্নি সন্ত্রাস 2013 সালে, 14 সালে, আবার এই যে আপনার 23 সালে 28 অক্টোবর আগুন দিয়ে সমস্ত পোড়ানো, নতুন বাস কিনে পুড়িয়ে দেয়, ট্রেন কিনে পুড়িয়ে দেয়, রেলগাড়ি পুড়িয়ে দেয়, মানুষ পুড়িয়ে মারে। এইগুলি তো আমাদের সামাল দিতে হয়। একদিকে এই দুর্যোগ, আবার দিকে আন্তর্জাতিক চাপ, সব কিছু মিলেই কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি। ইতিমধ্যে আমরা 6 তারিখে বাজেট দেব। ইনশাআল্লাহ বাজেট আমরা ঠিকমতো দিতে পারবো এবং বাজেট আমরা বাস্তবায়নও করব। তবে আমরা যেহেতু এই যুদ্ধ এবং স্যাংশনের জন্য
কিছুটা সাধন করতে গিয়েছি। এই কিছুটা সাধনের ফলাফল হচ্ছে হয়তো আমাদের জিডিপি যেটা আগে গতবার পেয়েছিলাম এত কিছু কমবে, কিন্তু সেটাও আমরা পরবর্তীতে উত্তরণ ঘটাতে পারবো সেই বিশ্বাস আছে। সেইভাবে আমরা পরিকল্পনা নিচ্ছি, কিন্তু আমাদেরকে নিজের পায়ে দাঁড়াতে হবে, আত্মমর্যাদা নিয়ে চলতে হবে, কারো কাছে হাত পেতে নয়। এক পদ্মা সেতু নিয়ে চ্যালেঞ্জ এসেছিল, বলছিলাম নিজের টাকায় করব, তখন কারো সমর্থন পাইনি, কিন্তু আমি বলছিলাম যে যেদিন করতে পারবো সেই দিনই করব। আমরা সেটা করেছি। দেশ ও মানুষের কথা চিন্তা করে পরিকল্পনা গ্রহণে অর্থনীতিবিদদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমি অর্থনীতি সমিতিকে বলবো, আপনারা গবেষণা করেছেন, বিশাল আর্টিকেল আমি দেখলাম, অনেক বই, হয়তো অত সব পড়তে পারবো না, কিছু 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 চোখ বুলিয়েছি। তা আমাদের গবেষণা দরকার যে আমাদের দেশের আবহাওয়া, জলবায়ু এবং পরিবর্তনের হাত থেকে যেন আমাদের আঘাতটা না আসে, এই অভিঘাত থেকে রক্ষা করা, সে ব্যবস্থা যেমন আমরা নিয়েছি, পাশাপাশি আমাদের দেশের মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসার ব্যবস্থা, শিক্ষা, এই 5টা মৌলিক অধিকার যাতে সুনিশ্চিত হয় সেটা মাথায় রেখেই আমাদের সব রকম নীতিমালা এবং কার্যক্রম আমরা পরিচালনা করে যাচ্ছি। উত্থান পতন, চড়াই উতরাই থাকবেই, সেগুলি অতিক্রম করে করে আমাদের এগিয়ে যেতে হবে। হতাশ হবার কিছু নেই, আর কেউ হতাশ হবেন না। আমি অনেক বাধা অতিক্রম করি, গুলি, বোমা, গ্রেনেড সব কিছুই হজম করেছি, কিন্তু আমার লক্ষ্য হচ্ছে যে আমার দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করে এই দেশকে উন্নত করা। আমরা অনেক দূর এগিয়ে গেছি, ইনশাল্লাহ এই দেশটা যেভাবে এগিয়ে যাচ্ছে এভাবে আমরা এগিয়ে যাব। যত বাধাই আসুক, সে বাধা নয়, সব বাধা আমরা অতিক্রম করতে পারবো। জাতির পিতা বঙ্গবন্ধু বলেছিলেন, কেউ দাবায় রাখতে পারবে না, বাঙালিকে কেউ দাবায় রাখতে পারবে না। আমি অর্থনীতিবিদদের কাছে এটাই চাই যে দেশের মাটি মানুষ, তাদের কথা চিন্তা করে আপনাদের নীতিমালা, প্ল্যান, প্রোগ্রাম করবেন। ওই কেউ একজন দু এক দিনের জন্য দেশে এসে আমাদেরকে উপদেশ দিয়ে যাবে, ওই উপদেশ আমাদের কাজে লাগবে না। কাজে লাগবে নিজের চোখে দেখা এবং মানুষের জন্য করা, এটাই কাজে লাগবে। কাজে সেইভাবেই আপনারা আপনাদের নীতিমালা, হ্যাঁ বাইরে থেকে আমরা শিখবো, কিন্তু করার সময় নিজের দেশকে দেখে করব, মানুষকে দেখে করব, আমাদের কি সম্পদ আছে সেটা দেখে করব। আরাফাত সিদ্দিকী, এটিএন নিউজ, ঢাকা।